আজকে আমরা আমাদের মিডিয়া সকল ভাই বোনদেরকে এখানে দাওয়াত জানিয়েছি কিছু দুঃখ প্রকাশ করবার জন্য এবং কিছু সত্য সামনে পরিষ্কারভাবে নিয়ে আসবার। আমি অপপ্রচার নিয়ে চিন্তিত না, কেউ আমার নামে মিথ্যা প্রচার করছে, মিথ্যা বলছে, সেটা নিয়ে আমি চিন্তিত না, কারণ আমাদের অনেক কাজ আছে। কিন্তু কাজ রিলেটেড আজকে আপনাদের সম্মুখীন আসা, বিকজ 12ই ফেব্রুয়ারি আমাদের আকাঙ্ক্ষা নির্বাচন, সেই নির্বাচনে আমি জয়ী হয়ে এসেছি, আল্লাহ তাআলার অশেষ রহমত। কিন্তু সেই জয়ের মধ্যে জয় পাবার আগ পর্যন্ত অনেক চড়াই উতরাই আমাদের পা হয়েছে। আমাদের প্রতিপক্ষ যারা ছিলেন তারা বিভিন্নভাবে অনেক প্রচেষ্টা করেছেন, চালিয়েছেন কেন্দ্র দখল করে। অনেকগুলো কেন্দ্র তারা দখল করতে গেছেন, কিছু কেন্দ্রে তারা দখল করতেও সক্ষম হয়েছেন সাময়িক সময়ের জন্য। সাময়িক সময় যতক্ষণ পর্যন্ত, এবং আমি আবার প্রথমে ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনী, আর্ম ফোর্সেস যারা টহলে ছিল তাদের সকলকে, কারণ তারা সকল দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। যেই জায়গাগুলোতে আমাদের প্রতিপক্ষরা কেন্দ্র দখল করে ভোট চুরির কারখানা করতে চেষ্টা করেছিল, সেই জায়গাগুলোতে প্রথমে আমাদের কর্মী বাহিনীরা থামাতে চেষ্টা করে এবং তারপর আর্ম ফোর্সেস এবং আইন শৃঙ্খলা বাহিনীরা শক্তভাবে তাদেরকে প্রতিহত করে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছাবার আগে বা আর্ম ফোর্সেস পৌঁছাবার আগে কিছু জায়গায় আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ভীষণভাবে হামলা হয়। এবং যেহেতু আমার পরিষ্কার ইনস্ট্রাকশনস ছিল প্রত্যেকটা থানা, ওয়ার্ড, প্রত্যেকটা নেতাকর্মীর প্রতি, যে কোনো ধরনের সহিংসতা আমরা যাব না নির্বাচনে, কোনো ধরনের। আমাদের ভোট সেন্টার দখলের দরকার নাই, আমরা আত্মবিশ্বাসী আমরা জয়ী হয়ে আসবো। যদি জয়ী নাও হয়ে আসি তবু আমরা গণতন্ত্রে বিশ্বাসী, কোনো ধরনের গণতন্ত্রের বিরোধী কাজ আমরা করতে রাজি না। প্রত্যেকটা নেতাকর্মীকে এইটা পর্যন্ত ওয়ার্নিং দেওয়া ছিল যে তাদের নামে যদি কোনো ধরনের অ্যাকচুয়াল এভিডেন্স আমি খুঁজে পাই যে তারা আগ বাড়িয়ে কোনো একটা সহিংসতায় জড়িত হয়েছে বা তারা সেন্টার দখল বা কোনো কিছু অরাজকতা করতে চেষ্টা করেছে, ওই মুহূর্তে আমি বিএনপি হাইকমান্ডের সাথে কথা বলে তাদেরকে ইমিডিয়েট সারা জীবনের জন্য দল থেকে বহিষ্কারের আদেশ এনে দেব। সো এই জায়গা থেকে আমাদের পরিষ্কার ইনস্ট্রাকশন ছিল এবং আমাদের নেতাকর্মীরা কোথাও কোনো অরাজকতা সৃষ্টি করেনি। কিন্তু আমাদের প্রতিপক্ষ এবং যে ক্যান্ডিডেট ছিল সে নিজে এক একটা কেন্দ্রে যে অরাজকতা তৈরি করতে চেষ্টা করেছে এবং আমার কয়েক শত নেতাকর্মীরা বিশালভাবে আহত হয়েছে। আজকে আপনাদের প্রেস কনফারেন্স ডেকেছি কারণ আমার একটা নেতা একটা কেন্দ্রে এতটাই তাকে আহত করা হয়েছে এবং এগেন আমাদের প্রতিপক্ষ যে ছিল নির্বাচনে প্রধান প্রতিপক্ষ, তাদের কর্মী বাহিনী এতটাই আহত করেছে যে উনি এখন মৃত্যুর সাথে লড়াই করছেন। তো এই যে মৃত্যুর সাথে লড়াই করছেন, এইটা আমরা কখনোই কোনো ধরনের আইনি বিচার ছাড়া ছেড়ে দিতাম না, এখনো ছেড়ে দেব না। এবং বাকি যারা আহত হয়েছে আজকে আপনারা এখানে দেখতে পারেন, অনেকেই যারা আসতে পেরেছেন, অনেকে হাসপাতালে এখনো আছেন, কিন্তু যারা কিছু দূর সুস্থ হয়েছেন, আসতে পেরেছেন, তারা এক্সরে রিপোর্ট থেকে শুরু করে কোন হাড্ডি ভেঙেছে, কিভাবে তারা আহত হয়েছে, রিপোর্ট শুদ্ধ এখানে তারা এসে পৌঁছেছে, যারা আসতে পেরেছে, অনেকে এখনো হসপিটালাইজড আছে। এবং এই যে আমাদের ত্যাগী নেতা হায়দার আলী সাহেব, আমাদের হাজারীবাগের নেতা হায়দার আলী সাহেব, উনি এখন মৃত্যুর সাথে লড়াই করছেন। উনার সন্তান, ওনার কনিষ্ঠ সন্তান এবং ওনার আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদেরকে বলবার জন্য তাদের কি অবস্থা। আমরা আপনাদের সামনে এই জিনিসগুলো পরিষ্কার করবার জন্য এবং একই সাথে পরিষ্কার জানিয়ে দেবার জন্য যে আজকে এইখান থেকে আমরা তারা উঠার পর প্রত্যেকটা এখানে যত আহত আমাদের কর্মী আছে, যাদের হাড্ডি ভাঙা হয়েছে বা যা কিছু ভাঙা হয়েছে, এই যে হায়দার আলী সাহেবের পরিবার, হায়দার আলী সাহেব মৃত্যুর সাথে লড়াই করছেন, এই প্রত্যেকটা জিনিসের এখন আমরা আইনি মামলায় যাব। প্রত্যেকটা থানায় মামলা দেওয়া হবে এবং কতগুলোতে সেন্টারে তখন প্রতিপক্ষ ক্যান্ডিডেট দাঁড়িয়ে অর্ডার দিয়েছে, সে দাঁড়িয়ে ওইখানে দাঁড়িয়ে অর্ডার দিয়েছে এই হামলা করবার জন্য। তো সে হুকুমের আসামি তো মিনিমাম, এবং হায়দার আলী সাহেবের মৃত্যুর সাথে লড়াই করছে, এইটা তো ভাই অ্যাটেম্পট টু মার্ডার, এইটার হুকুমের আসামি তো সে মিনিমাম। এই প্রত্যেকটা মামলা আজকে এইখান থেকে বের হয়ে আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি, যেন কেউ না বলতে পারে যে ববি হাজার যেটা করে বা সেইটা করে। এবং আমরা অন্য কিচ্ছু করছি না ভাই, শুধুমাত্র আইনের বিচার চাইছি। এবং তবু আপনাদের বলে কয়ে চাইছি, কারণ আমরা কিন্তু সরকারে আছি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু সেটা সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া হবে না বলে আপনাদেরকে ডেকে নিয়ে আপনাদেরকে পরিষ্কার জানিয়ে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর পরিষ্কার আপনাদেরকে দিয়ে তারপর আমরা মামলাগুলো দায়ের করব। এইখানে ছোট্ট একটু আমি আপনাদের অনুমতি চাচ্ছি, আমাদের হায়দার আলী সাহেব, আমাদের ত্যাগী নেতা যিনি মৃত্যুর সাথে লড়াই করছেন, ওনার কনিষ্ঠ সন্তান অপূর্ব দুটো কথা আপনাদের সামনে বলবো। অপূর্ব বলো।
এখানে আসছেন প্রায় দীর্ঘ 40 যাবৎ বিএনপির রাজনীতিতে জড়িত। তো আমি হোসেনের বড় সন্তান মোহাম্মদ হুসাইন আলী অপূর্ব। আপনারা এখানে সবাই আসছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার বাবা নির্বাচনী রাতে আহত তার ব্রেনে হ্যামারেজ হয় এবং মাথার ভিতরে রক্তক্ষরণ রক্ত জমা হয়। পরবর্তীতে সার্জারির পর এখন পর্যন্ত আজকে প্রায় 9 থেকে 10 দিন তার চিকিৎসা চলছে। এখনও তিনি আইসিইউতে ভেন্টিলেশনে আছেন। এখন পর্যন্ত আপনার অবস্থা কোনো পজিটিভ কোনো দিকে যায়নি। আমি আপনাদের কাছে আসলে সর্বপ্রথম চাচ্ছি আমার বাবার জন্য দোয়া, যে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এবং আরেকটা আমি যেটা চাচ্ছি যে আমি রাষ্ট্রের কাছে বিচার চাচ্ছি যে এই হামলার সাথে উনি আহত হওয়ার সাথে ওনার আজকে এই যে কাছাকাছি উনি চলে আসছেন, জানি উনি আমাদের মাঝে ফিরবেন কিনা। তো এইটার জন্য যারা জড়িত বা যারা এটার সাথে যাদের কারণে উনি আহত হয়েছে, যেভাবে আহত হয়েছে, আমি আসলে রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের অভিভাবকদের কাছে, মিডিয়ার কাছে আমি বিচার চাচ্ছি। আমি চাই আমার বাবা সুস্থ হোক এবং তিনি তার বিচারটা পান। রেজাল্টের পরে না, এগুলো প্রত্যেকটা ঘটনা ঘটেছে রেজাল্টের আগে। যখন কিছু ঘটনা ঘটেছে আপনার যখন চলছে, যেমন মাইলস্টোনে আমার ইনারা আহত হয়েছে, এনারা হাত ভেঙে ফেলেছে। মাইলস্টোনে খোদ প্রতিপক্ষ ক্যান্ডিডেট দাঁড়িয়ে অর্ডার দিচ্ছে এবং মাইলস্টোনের ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে দেখবেন, এই যে আমাদের একজন ত্যাগী কর্মী উনি নিজে প্রতিপক্ষকে থামাতে চেষ্টা করছেন। সেইখানে ওনারা যতক্ষণ পর্যন্ত থামাতে পেরেছেন থামিয়েছেন, তারপর আর্মি এসে সেটাকে সঠিক ব্যবস্থা নিয়েছে। তো এই জায়গাগুলোতে তারা যে কাজগুলো করেছেন এবং কিছু এই যে ভোট বিশেষ সময়, তারপর কিছু গুনতি চলার সময়, তো হায়দার আলী সাহেবের উপরে যখন আক্রমণ হয়েছে তখন ভোট কেন্দ্রের ভিতরে গুনতি চলছে এবং তারা হয়তো ইন্টারনালি খবর পেয়েছে যে আমরা এগিয়ে আছি, সেই জায়গাটায় আক্রমণ করে বা ভোট সেন্টার দখল করে ওই ভোট গণনা যেন তারা ওলট পালট করতে পারে সেটার একটা প্রচেষ্টা। 43 না, মাইলস্টোন 43, আলিম মাদ্রাসাটা কত নম্বর সেক্টর? আলিম মাদ্রাসাটা 34 নম্বর ওয়ার্ডে। 34 নম্বর ওয়ার্ডে সেন্টার নাম্বারটা আপনারা দেখে নিয়ে আসলে পরে আপনাদের জানিয়ে দিতে পারেন। সো এই অবস্থানগুলো আপনাদেরকে পরিষ্কার করে জানাবার জন্য আজকে আমাদের এই প্রেস কনফারেন্সটা ডাকা, এবং যেটা আমি আপনাদেরকে প্রথমেই পরিষ্কার করলাম যে আজকে এখানে হায়দার আলী সাহেবের পরিবার ওনারা অ্যাটেম্প টু মার্ডার মামলা করবেন। বাকি সকলে তাদের উপরে যে আক্রমণ হয়েছে টেরোরিজম অ্যাক্টের আন্ডারে বা যে অ্যাক্টের আন্ডারে এই মামলাগুলো হয়, তাদের ওই থানাগুলোতে আদাবর থানা, মহৎপুর থানায় ইমিডিয়েটলি এই মামলাগুলো দায়ের করা হবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। প্রশ্ন করতে রাজনৈতিক মামলাগুলোতে গণহারে অনেক বেশি আসামি করা হয়, এই ক্ষেত্রে তাই হবে নাকি আপনারা সুনির্দিষ্ট করে চিহ্নিত করতে পেরেছেন কারা এই মামলাগুলো করেছে এবং ওইভাবে কি মামলা যে এলাকাগুলোতে যতজনকে তারা চিহ্নিত করতে পেরেছেন সেই নামগুলো আমরা থানায় দিয়ে দেবো। যেখানে চিহ্নিত করা যায়নি, কারণ অনেকগুলো আমরা দেখেছি আপনার মানে জাস্ট র্যান্ডম, আপনি যদি এমন করে বলেন এমন হতেই পারে যে আমার প্রতিপক্ষ যেহেতু কয়েকটা মাদ্রাসা পরিচালনা করেন, সেই মাদ্রাসার ছাত্রগণ হতেই পারে, কিন্তু মানে পরিচিত চেহারা না, এরকম অনেক জায়গায় ছিল, অনেকগুলো সেন্টারেই ছিল। তো পরিচিত চেহারা যেখানে না, সেখানে যতখানি আইডেন্টিফাই করা যায় সেই হিসেবে যেইভাবে পুলিশ অফিসিয়ালি মামলা নিতে পারে বা নেবে সেই হিসাবেই করা। ভাই গতকালকে আদাবর থানায় হচ্ছে ছিনতাই আর হচ্ছে একটা হামলার ঘটনা ঘটেছে। যেহেতু আপনি ঢাকা 13 আসনের দায়িত্বে আছেন, তো এই যে এই ঘটনাগুলো এখনো যে পুনরাবৃত্তি হচ্ছে, এটা নিয়ে আসলে আপনাদের পদক্ষেপ? পুনরাবৃত্তি না, গতকাল একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে এই ছিনতাই। এই ছিনতাই হওয়ার সঙ্গে সঙ্গে যখন এটা সম্বন্ধে আমি জানতে পারি, আমি ইমিডিয়েটলি আপনার দায়িত্বপ্রাপ্ত থানা, আদাবর থানার যিনি এখন দায়িত্বপ্রাপ্ত ওসি আছেন, তার মেইন ওসি ছুটিতে আছেন, আগামীকাল আসবেন, দায়িত্বপ্রাপ্ত ওসির সাথে কথা বলি, ডিসির সাথে কথা বলি। গতকাল রাতেই মেইন আসামি একজন নাম রাসেল নামে একজন, রাসেল সহ আরো 4 জনকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে এবং আমি পরিষ্কার করে জানিয়ে দিয়েছি, কারণ কোথায় কোথায় নাকি আমার সাথে ক্যাম্পেইন করতে রাসেলের ছবিও পাওয়া গেছে। আমার সাথে ক্যাম্পেইন হাজার হাজার মানুষ করেছে, অনেক দুষ্ট মানুষ হয়তো করেছে দেখানোর জন্য, আমার সাথে ছবি তোলার জন্য, যে দেখাবে যে এমপি সাহেবের কাছের আমি। না ভাই, আমার কোনো কাছের লোক নাই, আমার কাছে শুধুমাত্র এবং আমি রাতে ইমিডিয়েট ওসি সাহেবকে এবং ডিসি সাহেবকে জানিয়ে দিয়েছি যে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করেন। এমব্রয়ডারি মালিক সমিতি, মানে যাদের উপরে আক্রমণ হয়েছিল, এমব্রয়ডারি মালিক সমিতির সাথে আজকে 4টার সময় আমি মিটিং রেখেছি, তাদের সাথে বসবো, বৃহত্তর তাদের যত ঝামেলা আছে সবগুলো নিয়ে আরো পরিপূর্ণভাবে জানতে চেষ্টা করবো এবং সেটা রিলেটেড আমরা ডিসি ভারপ্রাপ্ত ওই জায়গা জোনগুলো ওসিদের সাথে কথা বলবো। এবং ইতিমধ্যে আপনাদেরকে আরো জানিয়ে যে আদাবর থানা, মহৎপুর থানা, শেরেবাংলানগর থানা এবং আপনার ওই হাজারীবাগ থানা,
হাজারীবাগ থানার কিছু এলাকা আমার এই 4টা থানার ওসিদের সাথে ইতিমধ্যে কথা বলেছি যে তাদের আরো পর্যাপ্ত পরিমাণে শক্তিশালী হতে, কারণ আর্মি ক্যাম্পগুলো সরে যাচ্ছে, শক্তিশালী হতে কি কি প্রয়োজন তারা আমাকে তালিকাভুক্ত করে জানিয়েছে। তাদের লোকজন কত প্রয়োজন, গাড়ি কত প্রয়োজন, কি কি কত প্রয়োজন, এগুলো ইতিমধ্যে আমরা কমিশনার অফিস এবং আইজির অফিসের সাথে কমিউনিকেট করেছি। কমিশনার অফিস আমাদেরকে মানে ডিএমপি কমিশনার অফিস আমাকে অ্যাসিওর করেছে যে এর ভিতরে অনেকগুলো জিনিস তারা খুব শীঘ্রই এই থানাগুলোতে পৌঁছে দিতে চেষ্টা করবেন এবং দেবেন। তো সেই জায়গা থেকে আমরা কাজ করছি। এক রাতে সবকিছু ঠিক হয়ে যাবে না, কিন্তু ঠিক করার জন্য যে আমরা নিয়মিত কাজ করছি, অক্লান্তভাবে কাজ করছি, সেটা আপনাদের কাছে পরিষ্কার। আপনার কোনো নির্দিষ্ট টার্গেট আছে কিনা যে ভাই জি জি এইটা প্রধান তো আপনার ইসের আসামি কি বলেন না, হুকুমের 1 নম্বর আসামি তো ভাই প্রার্থী নিজে, যে প্রার্থী ছিলেন সে নিজে মামুনুল হক। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন হলো যে মাদ্রাসার শিক্ষার্থীরা যখন কোনো আন্দোলন করেন আসলে তাদেরকে যেটা বোঝানো হয় তারা কিন্তু ডিসপারেট হয়ে যায়। তো এই মাদ্রাসার শিক্ষার্থীদের আপনি শিক্ষামন্ত্রী তাদেরকে পথে আনার জন্য কিংবা তাদের সাথে সহনশীল আচরণ করে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক না অন্যান্য ক্ষেত্র, আপনার কি মনে হয় যে মাদ্রাসার যে শিক্ষা কারিকুলাম, যে মাদ্রাসার যে আরেকটা হলো আপনি কি মনে করেন কিনা যে নির্বাচনের দিন বাইরের কেউ এসে আপনি একটা হলো প্রথমে আপনি যে প্রশ্ন করেছেন, আমি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে আমি এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয় এছাড়া মিলান এমপি আমরা দুজন বৃহত্তর আলোচনা করেছি। আমাদের 3জন যে সচিব আছে স্পেশাল মাদ্রাসা এবং টিবিটি এডুকেশন যিনি সচিব আছেন তাদেরকে নিয়ে বৃহত্তর আলোচনা করেছি যে আমরা একই ধরনের কারিকুলামের আন্ডারে, মানে পার্থক্য থাকবে, কমি মাদ্রাসার কিছু ডিফারেন্স থাকবে, আলিয়া মাদ্রাসায় কিছু ডিফারেন্স থাকবে, বাংলা মিডিয়াম কিছু ডিফারেন্স থাকবে, ইংলিশ মিডিয়াম কিছু ডিফারেন্স থাকবে, বাট ওভারঅল যে কারিকুলামের চাদর এইটা যেন সিমিলার হয় সব জায়গায়, সেটার জন্য আগামী বেশ কিছুদিন আমরা কাজ করবো। এবং আমি আপনাদেরকে এশিওর করছি, কারণ আমি এবং মন্ত্রী মহোদয় মানে জনাব এহসানুল হক মিলন এমপি আমরা দুজন মিলে একটা জায়গায় সিদ্ধান্ত নিয়েছি যে কারিকুলামের আমব্রেলা পুরো বাংলাদেশে সিমিলার হইতে হবে। বাকি কিছু এদিকে থাকতেই পারে, কিছু এখানে এক্সট্রা পড়াবে, কিছু ওখানে এক্সট্রা পড়াবে, কিন্তু কারিকুলামের আমব্রেলা সেম হতে হবে। সেই আঙ্গিকে আমরা কাজ করবো এবং আমি বিশ্বাস করি সেই আঙ্গিকে কাজ করলে ভুল তথ্য, ভুল জ্ঞান ছড়ানোর যে একটা প্রবণতা আমরা গত বেশ কিছু বছর দেখেছি, এটা আমি শুধু মাদ্রাসার জন্য বলছি, আমি যে কোনো জায়গায় দেখেছি ভুল তথ্য, ভুল জ্ঞান ছড়ানোর যে প্রবণতা, এই জায়গাটা আমরা অনেক দূর হয়তো সঠিক জায়গায় আনতে সক্ষম হব। আর আপনি যেটা বললেন বাইরের লোকজন, আমরা নেতাকর্মীদের কাছ থেকে যে ফিডব্যাকটা পেয়েছি, বিশেষ করে আমাদের যত জায়গায়, যেমন হায়দ্রাবাদ সাহেব যত জায়গায় যত নেতাকর্মী আহত হচ্ছেন তারা সব ওই এলাকার মানুষ, মানে তারা ওই তাদের বয়স যদি 25 হয় বা বয়স 65 হয়, তারা ওই 25 বা 65 বছর ওই এলাকায় থাকে, ওই এলাকার সবার চেহারা তারা চেনেন। অনেকে তারা দেখেছেন যাদের চেহারা তারা চেনেন, ওই যে যেমন জিজ্ঞেস করে যে অজ্ঞাত অনেকের চেহারা তারা চেনেন, তারা মাদ্রাসা থেকে এসেছেন না বাইরে অন্য কোথাও থেকে এসেছেন এটা তো আমরা বলতে পারছি। ওই জায়গায় পুলিশকে সেইভাবেই ইনফরমেশন। আচ্ছা, ছিনতাই মোহাম্মদপুর তো ছিনতাই এবং মাদকের একটা অভয়ারণ্য, যেটা আমরা সবাই ইতিমধ্যে জানতে পারছি। তো সেই জায়গা থেকে আপনাদের কোনো নির্দিষ্ট লক্ষ্য আছে কিনা যে আমরা ঠিক এতদিনের মধ্যে এই জায়গায় প্রায় 90% সফলতা অর্জন করতে পারবো? না, এটা আসলে যে জিনিসটা অসম্ভব সেই জিনিসটা নিয়ে কথা বলা যায় না যে আমি এতদিনের মধ্যে 90% বা 100% করতে পারবো। আমরা যেটা আপনাদেরকে বলতে পারি এতদিনের মধ্যে এই কাজগুলো আমরা করবো, এই কাজগুলোর রেজাল্ট 100% ঠিক হয়ে যেতে পারে, বা এই কাজগুলোর রেজাল্টে 30% ঠিক হতে পারে, 25% ঠিক হতে পারে, সেটা তখন জানবো। যদি অল্প ঠিক হয় তাহলে আবার নতুন কাজ নিব এটা ঠিক করবার জন্য। তো আমরা কি করব এইটা আপনাদেরকে আমি টাইমলাইন দিয়ে বলতে পারি, কি রেজাল্ট হবে এটা তো টাইমলাইন দিয়ে বলতে পারি কি করবেন এবং কতদিনের মধ্যে করতে চান? আমরা যে জিনিসগুলো ইতিমধ্যে করছি, আমাদের এলাকায় যতগুলো এলাকা আছে সব জায়গায়, যেমন মনে করেন মোহাম্মদপুর থানায় 550টা নতুন সিসিটিভি আমরা লাগাচ্ছি সব হটস্পট, ক্রাইম হটস্পটগুলোতে। আমরা নতুন আপনার বসিলাতে পুলিশ ক্যাম্প করছি, ওখানে বড় একটা আপনার ফোর্স রাখার ব্যবস্থা করছি। আমরা আরো অনেকগুলো বিট অফিস করছি, মানে পুলিশ বক্স বলেন যেটাই বলেন। সো মোহাম্মদপুর থানার অধীনে আরো 20টার অধিক আমরা বিট অফিস করছি, যে জায়গাগুলোতে মানে ইন দ্য সেন্স যে পুলিশ বক্সের কিছু সারাক্ষণ পুলিশ প্রেজেন্স থাকবে। মোহাম্মদপুর থানার অধীনে যতগুলো টহলের গাড়ি আছে আমরা এই গাড়ির সংখ্যা বাড়াচ্ছি, বাইকের সংখ্যা বাড়াচ্ছি। আমরা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কমিউনিটি মানে ওই আপনার ডেপুটাইজড কমিউনিটি পুলিশিং এর ব্যবস্থা, এটা নিয়ে আলোচনা করছি। এটা যদিও অলরেডি আমরা ব্যবস্থা করি, এটা আলোচনায় আছে, ডিসি অফিসের সাথে আমরা আলোচনায় আছে যে এই জিনিসগুলো করব।
সো আমরা সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি, আমরা এলাকাবাসীদেরকে অন্তর্ভুক্ত করছি, আমরা পুলিশের টহল সবকিছু বাড়াচ্ছি এবং চাঁদাবাজি বা সবকিছু নিয়ে আমরা জিরো টলারেন্স নিয়ে আসছি। ওই যে যেটা বললাম যে এই যে গতকাল যে একটা ঘটনা ঘটেছে, আমরা পরিষ্কার বলে দিয়েছি যে আমার সাথে ছবি আসে যায় না। এক নম্বর হলো বিএনপি দলীয় পরিচয় বোধহয় এই লোকটা দিয়েছে। বিএনপি আমি খবর নিয়েছি বিএনপি দলীয় পরিচয়ও তার কোনো পদ পদবি নাই। আর যদি থাকেও ভাই, বিএনপির মন্ত্রী না, বিএনপির এমপি না, আমি জনগণের মন্ত্রী, আমি জনগণের মন্ত্রী। এবং এমপি যেমন আমাকে জনগণ বানিয়েছে, তো জনগণের কোনো বিএনপি বা এটা কিছু নাই। আবার মন্ত্রী আমাকে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বানিয়েছেন এবং জনাব তারেক রহমান পরিষ্কার এজেন্ডা দিয়ে দিয়েছেন সকল ধরনের করাপশনের জিরো টলারেন্স। তো এইখানে আর কোনো ধরনের দলীয় পরিচয় বা কিচ্ছু আসবে না। মোহাম্মদপুরে আমি দেখেছি যে বিশেষ করে বিহারি ক্যাম্প, জেনেভা ক্যাম্পের উভয় রোডে প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত অবধি শাক পাতার মতো আপনার মাদক বিক্রি হচ্ছে একদম প্রকাশ্যে। এইটাকে বন্ধ করার জন্য